নারীর ক্ষমতায়নে বিশ্ব রেকর্ডে বাংলাদেশ, 4 দেয়ালে বন্দী নারী এখন অর্থনীতির প্রধান চালিকা শক্তি। করোনা শেষের রাজনীতি নিয়ে নানা আলোচনা, আসতে পারে আমূল পরিবর্তন বলছেন বিশ্লেষকরা। প্রবেশের অনুমতি না মেলায় ইতালি থেকে ফিরলেন 147 বাংলাদেশি, 14 দিন থাকবেন হজ ক্যাম্পে। ল্যাবের সংখ্যা বাড়লেও বাড়ছে না নমুনা পরীক্ষা, কিট সরবরাহ বৃদ্ধি ও বিকল্প পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। তলানি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুঁজিবাজার, আস্থা বাড়াতে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার তাগিদ। আধুনিকায়নের নামে ভেঙে ফেলা হচ্ছে বিএফডিসির 2টি ফ্লোর, নাখোশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। একসময়ে ঘরের 4 দেয়ালে আবদ্ধ বাংলার নারীরা এখন এভারেস্ট জয় করে। মধ্যআয়ের অর্থনীতির বাংলাদেশে একটা বড় অংশ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তারা। নারী পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক অনুযায়ী সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান 48তম। বিশ্লেষকরা বলছেন, নারী ক্ষমতায়নে সরকার প্রধানের দৃঢ় চেতা মনোভাবের কারণেই এসব অর্জন সম্ভব হয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে এগিয়ে তথ্য প্রযুক্তি। আউটসোর্সিংয়ে বিশ্বজুড়ে যে শ্রমশক্তি কাজ করে তার 16 ভাগ বাংলাদেশের। গত 1 দশকে এ খাত থেকে আয় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ। শুধু তথ্য প্রযুক্তি নয়, বাংলাদেশের নারীরা এখন যুদ্ধ বিমান চালায়। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, নারীর সরব উপস্থিতি সবখানে। গত 1 দশকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন চোখে পড়ার মতো, আর যার কারণে তা সম্ভব হয়েছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সরকার প্রধানের প্রতি আমি বলবো যে আমার আস্থা আছে যে উনি অত্যন্ত এই ব্যাপারে উনি খুবই উনি নারীর ক্ষমতায়নের ব্যাপারে খুবই দৃঢ়। প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধী দলীয় নেতা এবং স্পিকার নারী। আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদেই গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় সফলতার সঙ্গে চালিয়েছেন নারীরা। বাংলাদেশের সংসদে নারীর অংশগ্রহণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে বেশি। রাজনৈতিকভাবে আমরা ক্ষমতায়িত করতে চাই, হঠাৎ করে কাউকে রাজনীতিতে এনে বসিয়ে দেওয়া খুব কঠিন ব্যাপার। তাকে তৃণমূল থেকে তৈরি হতে হয়, আর এই তৈরির কাজটি মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ হাতে করলেন এবং একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার যাদেরকে করা হলো, মেয়েদেরকে সেই সুযোগটা তিনি করে দিয়েছেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা। জামানত ছাড়া সর্বোচ্চ 25 লাখ টাকা এসএমই লোন পান তারা। শিক্ষার পাশাপাশি কিছু আর্ন না করতে পারলে মেয়েরা সেই গুরুত্বটা পরিবারে থাকে না, আর সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে বিনা খরচে মেয়েদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিলেন এবং সেই প্রশিক্ষণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে। বিশ্লেষকদের মতে, নারী ক্ষমতায়নের জন্য সরকার প্রধানের যে প্রচেষ্টা, তার সঙ্গে তাল মেলাতে হবে প্রশাসনের, কর্মচারী আর সমাজের পুরুষদের। তাহলে আরো দৃঢ় হবে নারীর অবস্থান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কেমন হবে করোনা পরবর্তী দেশের রাজনীতি? রাষ্ট্রবিজ্ঞানী আতাউর রহমান বলছেন, অর্থনৈতিক সংকটে আক্রান্ত জনগণের মনস্তত্ত্ব বুঝতে ব্যর্থ হলে সরব হবে না রাজনীতির ময়দান। আর রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করছেন, নতুন প্রজন্মের রাজনীতি বিমুখতার কারণে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সংস্কৃতি। তবে করোনা শেষে রাজনীতিতে সুবাতাস বইবার তেমন কোনো লক্ষণ নেই বলেও মনে করেন কোনো বিশেষজ্ঞরা। তানজির মেহেদির রিপোর্টে বিস্তারিত। দশম সংসদ নির্বাচনের পর অনেকটা নিস্তেজ দেশের রাজনীতির মাঠ। কিছু ব্যতিক্রম বাদ দিলে মিছিল স্লোগানে উত্তপ্ত ছিল না রাজপথ, ছিল না হরতাল, পিকেটিং। যদিও সভা সমাবেশ করতে দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে। বৈশ্বিক মহামারী করোনা রাজনীতির অঙ্গনকে আরও মলিন করে তুলেছে। জনগণের জন্য যে রাজনীতি, সেখানে জনগণের কাছে যেতে পারছেন না রাজনীতিকরা, কারণ সংক্রমণ ঠেকাতে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব।
এমন বাস্তবতায় রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন করোনা মোকাবিলা আর অর্থনৈতিক ঝুঁকি সামাল দেয়া সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের সক্ষমতার উপর নির্ভর করবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা। জনগণের মনে যেটা বেশি সেটা হচ্ছে যে কিভাবে তারা এই সংকট থেকে উদ্ধার হবে। সুতরাং জনগণ ছাড়া তো রাজনীতি হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলো কথা বলতে পারবে, কিন্তু সেই কথা যদি জনগণ না গ্রহণ করে এবং তারা যদি সোচ্চার না হয় তাহলে কিন্তু রাজনীতি সরব হবে না। করোনাকালে ত্রাণ ও স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রমাণ করেছে দেশের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা। ফলে মনস্তাত্ত্বিক বদল না এলে রাজনীতির নতুন ধারাও সূচিত হবে না বলে মনে করেন এই শিক্ষাবিদ। যারা এখন রাজনৈতিক সুবিধাগুলো ভোগ করছে, নিজের করায়ত্তে রেখেছে, সেটাকে সহজে ছাড়তে চাইবে না, সেটাকে করায়ত্তের দখলে রাখার জন্য নতুন একটা মডেল হাজির করবে। এর বেশি কোনো পরিবর্তন রাজনীতিতে হয় বলে আমি মনে করি না। দেশের মানুষ রাজনীতির অন্তপ্রাণ মেনে নিয়েও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জীবন আর অর্থনীতি যখন সংকটের মুখে তখন রাজনীতি এর বাইরে নয়। যে ধারায় রাজনীতি হয়ে আসছে এত বছর, এই ধারাটি আর থাকবে না। আমাদের এখানে আমরা মনে করি 365 দিনই সকাল বিকাল রাজনীতি করতে হবে, এই জিনিসটা আর থাকবে না। এখন যাদের জন্য রাজনীতি, আগামী দিনে তরুণরা যদি রাজনীতি না করে, রাজনীতি তো থাকবে না। করোনা ঝুঁকি কাটিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে জনগণের অধিকার বাস্তবায়নকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দুর্বৃত্তায়ন আর প্রতারণা যেন স্বাস্থ্য খাতের প্রতি শব্দে রূপান্তরিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন দুর্বৃত্ত রাজনৈতিক লেবাসে স্বাস্থ্য কাঠামোতে ঢুকে মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, যার ফসল করোনা সার্টিফিকেট, প্রতারণা, যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম আর রিজেন্টের মতো হাসপাতাল গড়ে ওঠা। স্বাস্থ্য খাত দুর্বৃত্ত মুক্ত করতে ক্যাসিনোর মতো ব্যাপক শুদ্ধি অভিযানের দাবি তাদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। করোনা সংকট দেশের স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতাকে সামনে এনেছে, যার শুরু N95 মাস্ক কেলেঙ্কারি দিয়ে। তার কদিন পরই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম কেনাকাটার হাজার কোটি টাকার অনিয়ম ব্যবস্থাপনা সংকটকে আরও স্পষ্ট করে। অক্সিজেন আর আইসিইউ সংকটকে পুঁজি করে একটি মহল রাতারাতি ভৌতিক বিল বানিয়ে শুরু করে ডাকাতি। রিজেন্টের করোনা সার্টিফিকেট জালিয়াতি এসব অনাচারের মুখোশ খুলে দেয়। করোনার আগেও নিশ্চয়ই তারা অনেক দুর্নীতি করেছে, কিন্তু করোনা হওয়ার পরে তাদের দুর্নীতিটা এখন প্রকাশ্যে নেমে এসেছে। এগুলো শুধু যে মানবাধিকার লঙ্ঘন সংবিধানের তা নয়, এগুলো ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা জড়িত আছে এবং আমি মনে করি শীর্ষ লোকজন জড়িত আছে, তাদের সকলের বিরুদ্ধে দুদককে কিন্তু এখন ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিভাবে স্বাস্থ্য কাঠামোতে লুটেরা চক্র অনুপ্রবেশ করেছে তার ধারণা দিয়েছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। দুর্বৃত্তরা ক্ষমতাধর রাজনীতির ব্যক্তিদের ছত্রছায়া রাজনীতিক লেবাস গ্রহণ করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে অধিক মুনাফা অর্জনের জন্য। দুর্বৃত্তদেরকে দ্রুত আইনের আওতায় না আনা যায় এবং শুধু তাদেরকে নয়, যাদের ছত্রছায়ায় তারা দুঃসাহস হয়ে উঠেছে তাদেরকেও যদি আইনের আওতায় না আনা হয় তাহলে মানুষকে সেবা প্রদান করা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে। মোহাম্মদ শাহেদ কিংবা মিঠু সিন্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষ কোণঠাসা। তাদের দমনে রাজনৈতিক ও প্রশাসনিক শুদ্ধি অভিযানের পক্ষে টিআইবি। এই যোগসাজশ অত্যন্ত পরিষ্কার, সেটি না হলে এটা যেরকম বিকশিত হতো না, সেরকম ভাবে এটি সুরক্ষিত হতো না। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াকে কাজ করার মতো সুযোগ করে দিতে পারে একমাত্র শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নির্দেশনা। আমরা সেটি আশা করি। মূলত স্বাস্থ্য খাতের দুর্বল নেতৃত্বের সুযোগে সবল লবিংবাজরা দুর্নীতি ও অনিয়মের সুযোগ নিচ্ছে বলেও মত বিশ্লেষকদের। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাস নির্ণয়ের জন্য ল্যাব বাড়লেও বাড়ছে না নমুনা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরীক্ষা বাড়ানোর জন্য আরও বাড়ানো হবে ল্যাব, তবে ল্যাব বৃদ্ধি নয়, পাশাপাশি কিট আমদানি বৃদ্ধি ও বিকল্প পরীক্ষার উপর জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। গেল 7 দিনের তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 8 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই বেশি বেশি টেস্টের উপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আক্রান্ত দেশগুলোকে দ্রুত রোগী শনাক্তের কথা বলছিল। যদিও শুরুর দিকে আরটিপিসিআর ল্যাব না থাকায় বেশি নমুনা পরীক্ষা সম্ভব হয়নি। বর্তমানে দেশে আরটিপিসিআর টেস্টের ল্যাবের সংখ্যা 75টি।
ল্যাব বাড়লেও সে তুলনায় বাড়ছে না টেস্টের সংখ্যা। গেল 7 দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2 জুলাই সর্বোচ্চ 18,362টি নমুনা পরীক্ষা করা হলেও 7 জুলাই নমুনা পরীক্ষা করা হয় সর্বনিম্ন 13,173টি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য বাড়ানো হচ্ছে পিসিআর ল্যাব। অনেক মানুষের টেস্ট করতে পারি এবং শনাক্ত করতে পারি আসলে কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ সেটা জানার জন্য আমরা ল্যাবের সংখ্যা বাড়াচ্ছি এবং টেস্টের সংখ্যা বাড়াচ্ছি এবং এগুলো আমরা প্রতিদিন গণমাধ্যমে কিন্তু ব্রিফিং করে আমরা জানিয়ে দিচ্ছি। তবে পিসিআর ল্যাব বৃদ্ধির পাশাপাশি কিট আমদানি ও অ্যান্টিজেন টেস্ট সহ ভিন্ন ভিন্ন টেস্টের উপর জোর দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। কিটের আমদানি করাটা যেন নিরুপদ্রব হয় এবং মানসম্মত কিট যেন আসে সেটা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে টেস্ট করবার জন্য অন্যান্য পদ্ধতিও চালু করতে হবে। ইতিমধ্যে সরকার চিন্তা করছে যে অ্যান্টিজেন টেস্ট করে সেটা করা যায় কিনা। দেশে করোনা সংক্রমণের সর্বোচ্চ মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অন্তত 30,000 নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইতালি বিমানবন্দর থেকে ফেরত দেয়া 147 বাংলাদেশিকে রাখা হয়েছে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:35 কাতার এয়ারওয়েজের একটি বিমান 152 জন বাংলাদেশি যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে 5 যাত্রীর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাকিদের বিআরটিসি বাসে নিয়ে আসা হয় হজ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সার্বিক ব্যবস্থাপনায় 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় ফেরত বাংলাদেশিদের স্বজনরা বিমানবন্দর ও হজ ক্যাম্পে আসেন। নামতে দিয়েছেন এবং যারা বাংলাদেশি ইতালির পাসপোর্ট পেয়েছেন তাদেরও নামতে দিয়েছেন, শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের নামতে দেননি। ইতালি থেকে আমাদের 4 ঘন্টার মতো বিমানে রাখে, হ্যাঁ, চেক আপও করে নাই বা কিছুই করে নাই। পাসপোর্টগুলো নিয়ে পরে পাসপোর্টে সিল দিয়া পরে রিটার্ন দিয়ে টিকিট বুকিং দিয়া পরে গিয়ে দিতে হবে। তলানি থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে দেশের 2 পুঁজিবাজার। অল্প করে হলেও সূচক বাড়ছে। গেল কয়েকদিন ধরে পাশাপাশি গতি ফিরছে লেনদেনেও। ক্রেস্ট সিকিউরিটিজের মালিক গ্রেপ্তার সহ নিয়ন্ত্রণকারী সংস্থার কঠোর অবস্থানে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন সাধারণ বিনিয়োগকারীদের বাজারে নিয়ে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। সুলতান আহমেদের রিপোর্ট। বুধবার থেকে আবারও আগের মতো 4 ঘন্টার লেনদেনে ফিরে গেছে দেশের 2 পুঁজিবাজার। তবে গেল কয়েক মাসের বিভীষিকা ভুলতে হয়তো খানিকটা সময় লাগবে বিনিয়োগকারীদের। গেল 1 বছরের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির বাজার মূলধন কমেছে প্রায় 75,000 কোটি টাকা। সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজের মালিক লেনদেন গুটিয়ে লাপাত্তা হওয়ার পর আতঙ্ক বাড়ে বিনিয়োগকারীদের। তবে কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেফতারে যা অনেকটাই কেটে গেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন ক্রেস্ট সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলেই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের। এই ধরনের যে পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য একটা দৃষ্টান্তমূলক তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমাদের যে 2010-এর পর থেকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে র্যান্ডমলি ব্রোকার হাউসগুলি ইনভেস্টিগেট করতো সেটাকে কন্টিনিউ করতে হবে। আসার কথা টানা পতনের পর কিছুটা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে 2 পুঁজিবাজারই। গেল সপ্তাহ জুড়ে ইতিবাচক প্রবণতা দেখা গেছে সূচক ও লেনদেনে। বৃহস্পতিবার ঢাকার বাজারে প্রধান সূচক বেড়েছে প্রায় 27 পয়েন্ট, পাশাপাশি লেনদেনও বেড়ে দাঁড়িয়েছে 347 কোটি টাকা। ইন্স্যুরেন্স কোম্পানির যে এসইসি 45 দিনের ভিতরে 2% শেয়ার কেনার যে একটা নোটিশ দিয়েছেন, সেই কারণে এই সেক্টরটা একটু ভাইব্রেন্ট হচ্ছে। বাজারকে নিজের গতিতে ছেড়ে দিতে হবে, বাজারকে নিজের গতিতে চলতে দিতে হবে। পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে এরই মধ্যে কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে বিএসইসি। অনিয়ম করলে কোনো ছাড় নয় বলে সম্প্রতি নিউজ 24-কে জানিয়েছেন কমিশনের নতুন চেয়ারম্যান। আমরা একটা নতুন ফরম্যাট তৈরি করছি যেখানে তাদেরকে এমডিএম চেয়ারম্যান সাহেবকে গ্যারান্টি দিতে হবে যেখানে যে কাগজপত্র জমা দেওয়া হচ্ছে সেখানে কোনো রকমের ফলস কিছু নাই এবং থাকলে সেই ব্যাপারে যে কোনো ব্যবস্থা না হলে তাদের কোনো ওজোর আপত্তি থাকবে না। বাজার গতিশীল করতে প্রতিটি ব্যাংকের জন্য বেঁধে দেয়া 200 কোটি টাকা দ্রুত বিনিয়োগেরও আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনার নেই। ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার রাত 11:40 মৃত্যুবরণ করেন
বর্ষিয়ান এই রাজনীতিবিদ। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় সাহারা খাতুনকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং সৎ জননেতাকে হারালো বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। গতকাল এটির উদ্বোধন করেন ঢাকা উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি। এ সময় উত্তরে অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সকাল 11টা ফ্রেন্ডস ক্লাব মাঠ উত্তরা সেক্টর 3-এ নেতা কর্মীদের মাঝে বিভিন্ন ফলের গাছ বিতরণ ও রোপণ করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।